This video is for educational purposes only. যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে যতদিন না পর্যন্ত তাদের একটা কর্মসংস্থান হচ্ছে বা চাকরির ব্যবস্থা হচ্ছে ততদিন এই প্রকল্প থেকে মাসিক ভাতা বা আর্থিক সাহায্য করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছিল এবং এই প্রকল্পে অনলাইনে ফর্ম ফিল আপ করা যায়। অনলাইনে ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অনলাইনে সাবমিশন করতে হয় এবং এই প্রকল্পে যদি তোমার নাম আসে তাহলে প্রতি মাসে এই ভাতা আর্থিক সাহায্য হিসাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এই রকম কোয়ালিফিকেশন থাকলেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যায়। এখানে আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকের এই ভিডিওতে আমরা এই প্রকল্প নিয়ে ইন ডিটেইল আলোচনা করছি। কি করে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের প্রসেস দেখাবো, ডকুমেন্ট কি করে আপলোড করতে হয় সেগুলোও দেখাবো। যুবশ্রী প্রকল্পের সুবিধাগুলো আলোচনা করছি। প্রতি মাসে আর্থিক ভাতা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত বা নিজের কর্মসংস্থান না করে ওঠা পর্যন্ত। এছাড়া বিভিন্ন সময় প্রাইভেট কোম্পানি থেকে জব প্লেসমেন্টের অফার দেওয়া হয়ে থাকে। আর থার্ড নাম্বার হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ করানো হয়ে থাকে সরকারের পক্ষ থেকে একদম বিনামূল্যে। ট্রেনিং প্রোগ্রাম বলে এটাকে, এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। এবং এই সমস্ত ট্রেনিং এ শেখানো হয় সফট স্কিলস ট্রেনিং, বেসিক আইটি ট্রেনিং, বেসিক কমিউনিকেশন ট্রেনিং এবং অন্যান্য যে কোনো স্কিলস যেটা মার্কেটে নিড বা ডিমান্ড চলছে সেই অনুযায়ী বিভিন্ন সময়ে এই স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ করানো হয় যাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকে বা যুবশ্রী প্রকল্পের নাম তোলা থাকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের। আর এখানে আবেদন করার যোগ্যতা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যারা স্থায়ী বাসিন্দা তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্বিতীয় এবং প্রধান শর্ত, তোমাকে একজন বেকার প্রার্থী হতে হবে, বেকার ছেলে বা মেয়ে হতে হবে। সর্বনিম্ন ক্লাস 8 পাস বা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই মিনিমাম 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে বয়স হলে এখানে অ্যাপ্লিকেশন করা যায়। পরিবারের শুধুমাত্র একজন মেম্বার এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে মনে করো তোমার ফ্যামিলিতে তোমরা 2 ভাই বা 1 ভাই 1 বোন বা 2 বোন এবং তোমার বাবা মা, তো তোমার বোন বা তোমার ভাই যদি অ্যাপ্লিকেশন করে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না এই প্রকল্পে। আবার তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে তোমার ভাই বা তোমার বোন সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। মানে যে কোনো একজনই শুধুমাত্র এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টটা পাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। এর আগে তুমি যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকো বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকো, গভর্নমেন্ট কোনো লোন নিয়ে থাকো, সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার হোক, বা অলরেডি কোনো সেলফ এমপ্লয়মেন্ট স্কিমের আন্ডারে নাম নথিভুক্ত করে থাকো, তাহলে কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবে না। করে থাকো তাহলে কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এইগুলো হচ্ছে যোগ্যতা। চলো এবার ফর্ম ফিল আপটা দেখে নিই। এবং যারা অলরেডি এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছো এবং বর্তমানে কোনো কারণে টাকা পাচ্ছ না তাদের জন্য ভিডিও শেষে রয়েছে স্পেশাল টিপস। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in। প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এই পোর্টালে। এই পোর্টালে এসে নতুন যারা রয়েছে তাদের নাম নথিভুক্ত করার জন্য নিউ এনরোলমেন্ট জব সিকার বলে একটা অপশন আছে, এই অপশনের উপরে তোমাকে ক্লিক করতে হবে। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন পেজ আসবে, এটা ভালো করে পড়বে। তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করবে, এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এরপর দেখো জব সিকার হিসাবে একটা ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটা পুরোটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে সমস্ত তথ্য দিয়ে। এখানে মনে রাখবে যারা তার ডকুমেন্ট দিয়ে যেমন আধার আইডি, ভোটার আইডি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তারা আবার যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না, দেখাবে জব সিকার্স অলরেডি এক্সিস্ট। তাহলে এখানে বর্তমানে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা এর আগে কোনোদিনও এই পোর্টালে নাম নথিভুক্ত করেনি। তো এই ফর্মটা আমি ফিল আপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে তোমার নাম লিখতে হবে, এইবারে বাবা অথবা মায়ের নাম, তারপরে সে যদি বিবাহিত হয় ক্যান্ডিডেট তাহলে তার স্বামী বা স্ত্রীর নাম। এখান থেকে জেন্ডার চুজ করতে হবে, কাস্ট কি আছে সেই কাস্ট চুজ করতে হবে। এখানে জেনারেল, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি সমস্ত কাস্টের জন্যই এই প্রকল্পটা রয়েছে। এইবার তার ধর্ম কি সেটা এখান থেকে চুজ করতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ সে ম্যারিড নাকি আনম্যারিড সেটা চুজ করবেন। এইবারে ক্যান্ডিডেটের জন্ম তারিখ দিতে হবে। তারপরে সে পিডব্লিউডি কিনা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা সেটা এখানে ইয়েস অথবা নো করবেন। যদি ইয়েস হন তাহলে তার রিলেটেড সার্টিফিকেট এখানে দেখাতে হবে এবং সে কোন ধরনের পিডব্লিউডি ক্যাটাগরি সেটা এখান থেকে চুজ করতে হবে। এরপরে এক্স সার্ভিসম্যান কিনা সেটা এখানে ইয়েস নো করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশনের ঘরটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর আসবে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা ভিলেজ থেকে পিনকোড পর্যন্ত। তারপর এখান থেকে স্টেট চুজ করতে হবে, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল রয়েছি, ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র এই প্রকল্প চালু আছে, অন্য কোনো স্টেট এখানে নেই। ওয়েস্ট বেঙ্গল তাই এখানে বাই ডিফল্ট আগে থেকে চুজ করা থাকবে। এইবার তোমার জেলার নাম এখান থেকে চুজ করতে হবে। আমি যেমন নর্থ 24 পরগনা 24 থাকি। এবার দেখো আমি এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিয়েছি নর্থ 24 পরগনা। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে আসবে সাব ডিভিশন চুজ করতে হবে। সাব ডিভিশন মানে সম্ভবত এসডিও। তো আমার হচ্ছে হাবড়া এসডিও বা বনগাঁ এসডিও বা বারাসাত এসডিও। তো এখানে কাছাকাছি এসডিও চলে আসবে। তুমি যেই এসডিও বা যেই সাব ডিভিশনের আন্ডারে পড়ো সেটা তোমাকে চুজ করতে হবে। অনেকে জানে না তার সাব ডিভিশন কি, তো আগে সেটা তোমাকে জানতে হবে, তারপরে কিন্তু এখানে সেটা সঠিকভাবে চুজ করতে হবে। তো আমি এখানে আমারটা চুজ করলাম। এইবার এখানে ব্লক
ব্লক বা মিউনিসিপ্যালিটি, মানে তুমি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকো, যদি থাকো তাহলে ব্লক চুজ করবে, আর যদি ওয়ার্ডের আন্ডারে থাকো মিউনিসিপ্যালিটির আন্ডারে তাহলে মিউনিসিপ্যালিটির নাম চুজ করবে। তো আমি এখানে ব্লকের আন্ডারে চুজ করছি। তো এবার আমি দেখো ডিস্ট্রিক্ট চুজ করেছি, সাব ডিভিশন চুজ করেছি, আমার ব্লক চুজ করেছি। তারপর এখানে তোমার পিনকোড বসাবে। এইবার এখানে এক্সচেঞ্জ অফিসের নাম চলে আসবে, মানে এই যে সমস্ত তুমি ডিটেলস দিলে এখানে যেমন সাব ডিভিশন, ব্লক, সেই অনুযায়ী এইবার কাছাকাছি এক্সচেঞ্জ অফিস কি আছে সেটা এখানে চলে আসবে, সেই অফিসটা তোমাকে এখানে বাছতে হবে। এইখানে তুমি যে এক্সচেঞ্জ অফিসটা চুজ করছো, এক্সচেঞ্জ অফিসে কিন্তু তোমাকে যেতে হতে পারে ডকুমেন্ট সাবমিশন করার জন্য, তোমাকে কিন্তু যেতে হতে পারে, বা কোনো ফর্ম ফিল আপ করার জন্য ওই এক্সচেঞ্জ অফিসে যেতে হতে পারে। তাহলে এখানে এমন একটা এক্সচেঞ্জ অফিস চুজ করতে হবে যেটা তোমার বাড়ির সব থেকে কাছে। সেটা চুজ করার পরে তোমার মোবাইল নাম্বার দেবে, তারপরে ইমেল অ্যাড্রেস দেবে, তারপরে আধার নাম্বার দেবে, দিলে কন্ট্যাক্ট ইনফরমেশন কমপ্লিট হয়ে যাবে। এইবার আমাকে এডুকেশনাল ডিটেলস ফিল আপ করতে হবে। যেমন প্রথমে আছে এক্সাম পাস, মানে কোন পরীক্ষায় তুমি পাস করেছো। এইখানে যারা 8 পাস করেনি তাদের জন্য অপশন রয়েছে ক্লাস 8, যারা 8 পাস করেনি। 8 মানে যারা ক্লাস 8 পাস করেছে নরমালি স্কুল থেকে। ভোকেশনাল মানে যারা 8 পাস করেছে ভোকেশনাল থেকে। এক্স মানে ম্যাট্রিক পাস করেছে যারা মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে, সেটা এখানে দেবে। ভোকেশনাল থেকে যারা মাধ্যমিক পাস করেছে তারা এখানে চুজ করবে। এবার উচ্চ মাধ্যমিক পাস করেছো যারা, কিন্তু উচ্চ মাধ্যমিকে আবার স্ট্রিম আছে, যেমন আর্টস নিয়ে পাস করেছো, নাকি কমার্স নিয়ে, নাকি সায়েন্স নিয়ে, নাকি ভোকেশনাল করে উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেটা এখান থেকে চুজ করতে হবে। তো এইভাবে তোমার কোয়ালিফিকেশনটা, অনেক কোয়ালিফিকেশন রয়েছে, লিস্ট থেকে তোমার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা এখানে চুজ করবে। তো এখানে মনে করো আমি উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পাস করেছি, সেটা আমি চুজ করলাম। এইবার নেম অফ ইউনিভার্সিটি অর বোর্ড অর কাউন্সিল, মানে এই উচ্চ মাধ্যমিক যে আর্টস নিয়ে আমি পাস করেছি সেটা আমি কোন স্কুল থেকে পাস করেছি। এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই বোর্ড থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করেছি, তো আমি সালটা এখানে মেনশন করে দেবো, এবং পার্সেন্টেজ অফ মার্ক, উচ্চ মাধ্যমিক আমি কত পার্সেন্ট পেয়েছি সেটা এখানে মেনশন করে দেবো। অ্যাড নিউয়ে যদি আমি ক্লিক করি তাহলে উচ্চ মাধ্যমিক বাদেও আরেকটা কোয়ালিফিকেশন অ্যাড করার অপশন আসে। এবার এখানে অনেকে আইটিআই পাস করে, অনেকে পলিটেকনিক পাস করে, তাহলে সেটা এখান থেকে টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা এবার তুমি এখান থেকে চুজ করতে পারবে লিস্ট থেকে, যেভাবে উচ্চ মাধ্যমিকটা চুজ করেছো অ্যাজ ইট ইজ সেম ভাবে। এবার দেখো এখানে যারা গ্রাজুয়েশন পাস করেছো তাদের জন্য 10, 12 আলাদা করে দুটো কোয়ালিফিকেশন ফিল আপ করে তারপরে গ্রাজুয়েশন ফিল আপ করার প্রয়োজন নেই। তারা ডিরেক্টলি গ্রাজুয়েশন ফিল আপ করতে পারে, কারণ গ্রাজুয়েশন পাস করলে অটোমেটিক আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে গেছি, সেটা সবাই জানে। কিন্তু যদি আমার গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে আইটিআই থাকে, তাহলে আমি যদি শুধু আইটিআই ফিল আপ করি এখানে, তাহলে আমি আইটিআই এর আগে কি গ্রাজুয়েশন করেছি, নাকি আইটিআই এর আগে মাধ্যমিক করেছি, নাকি আইটিআই এর আগে উচ্চ মাধ্যমিক করেছি, সেটা তো জানতে পারছে না। ওই জন্য আমি এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন আলাদা করে মেনশন করলাম, এবং যেটা নর্মাল কোয়ালিফিকেশন, বেসিক স্কুলিং কোয়ালিফিকেশন, সেটা আলাদা করে মেনশন করলাম। এবার এখানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি আছে, তো এখান থেকে ভাষা চুজ করতে হবে। আমি বাংলা জানি। এবার এখানে 4টে প্যারামিটার আছে। দেখো, রিড মানে বাংলা আমি পড়তে জানি, রাইট মানে আমি বাংলা লিখতেও জানি, স্পিক মানে বাংলা বলতেও জানি, এবং স্পিক ফ্লুয়েন্টলি মানে ভালোভাবে বলতে জানি। তুমি যদি অন্য কোনো ভাষা জানো, যেমন আমি এক্সাম্পল নিচ্ছি ইংলিশ। ইংলিশ আমি পড়তে জানি, লিখতে জানি, কিন্তু বলতে জানি না বা ফ্লুয়েন্টলি বলতে জানি না, তাহলে এই দুটোতে আমি টিক মার্ক করবো না। এইবার আছে হিন্দি। তো আবার অ্যাড নিউয়ে ক্লিক করে আমি হিন্দি এখান থেকে চুজ করব। হিন্দি আমি পড়তে জানি না, লিখতে জানি না, বলতে জানি, কিন্তু ফ্লুয়েন্টলি বলতে জানি না, তাই ফ্লুয়েন্টলি আমি টিক করব না। আমি যেটা জানি সেটাই শুধুমাত্র টিক মার্ক করব। এইবার এই ল্যাঙ্গুয়েজের অপশনটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। একইভাবে ফিজিক্যাল মেজারমেন্ট আছে, মানে শারীরিক মাপজোক, এটাও অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তাহলে প্রথমে হাইট কত তোমার, এটা সেমিতে। যেমন তোমার যদি 5 ফুট 7 ইঞ্চি হাইট হয়, তাহলে সেটা সেমিতে কত। তো তুমি জাস্ট গুগলে যাবে, সার্চ করবে 5 ফিট 7 ইঞ্চি ইন সেমি, লিখলাম, আমি লিখে সার্চ করলাম, তাহলে এখানে দেখো কনভার্ট করে দিচ্ছে যে 170 সেমি। তো এখানে আমি 171 সেমি দিয়ে দেবো। এবার ওজন কত কেজিতে, তো এখানে ওজন লেখো, এবং তারপরে বুকের ছাতি কত সেমিতে সেটা লিখতে হবে। এবার অনেকে বুকের ছাতি জানে না, আমিও জানি না, তো আমি এটা লিখবো না। এইবার আছে আপলোড ফটো আর সিবি। এখানে ফটো এবং সিবি আপলোড করতে হবে, তবে এটাও অপশনাল, তোমার কাছে যদি থাকে আপলোড করো, না থাকলে আপলোড করার দরকার নেই। প্রথমে তুমি যে ফটো আপলোড করছো সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হবে 500 কেবির মধ্যে, এবং সিগনেচারের সঙ্গে, তাহলে ছবি আর সিগনেচার একসঙ্গে আপলোড করতে হবে। অনেকে বলবে ছবি এবং সিগনেচার কি করে আপলোড করবে একসঙ্গে, তো তোমার যে পাসপোর্ট সাইজ ছবি, কোনাকুনি তুমি সাইন করবে, নর্মালি যেভাবে সাইন করো, সাইন করে সেই ছবিটা তোলো এবং সেটা এখানে আপলোড করো। তারপর আছে সিবি বা বায়োডাটা। তো একটা স্ট্রং বায়োডাটা বানাও, তোমার সমস্ত ডিটেলস থাকবে, কোয়ালিফিকেশন ডিটেলস, তোমার অ্যাড্রেস ডিটেলস, তোমার কন্ট্যাক্ট ডিটেলস, কাজের কোনো অভিজ্ঞতা থাকলে তার ডিটেলস, তুমি কি কি কাজ জানো, স্কিলস, সেগুলো থাকবে, দিয়ে একটা বায়োডাটা সুন্দর করে বানাও। যদি বায়োডাটা বানাতে না পারো, আমাদের এই চ্যানেলে কি করে বায়োডাটা বানাতে হয় সেটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে ইন ডিটেলে, ওই ভিডিওটা দেখে নাও, দেখে বায়োডাটা বানাও। তারপরে সেই বায়োডাটা এখানে আপলোড করো, কিন্তু বায়োডাটার ছবি তুলে বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করা যাবে না। এখানে শুধুমাত্র ডক বা DOCX ফরম্যাটে আপলোড করতে হবে বায়োডাটা, তাও 200 কেবির মধ্যে। এবার আমাদের WB তথ্য অনলাইন সাইবার ক্যাফে তোমাদের হয়ে এই পুরো ফর্মটা ফিল আপ করে দেয় এবং বায়োডাটা বানিয়ে দেয়। কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে আমাদের সাইবার ক্যাফে। তো এখানে বায়োডাটা বানিয়ে নিয়ে আমি আপলোড করলাম। এবার এটা অপশনাল, করলেও হবে না করলেও হবে। তারপর আছে কাজের অভিজ্ঞতা। তো তোমার
যদি এর আগে কোনো প্রকার কাজের তথ্য থাকে সেটা এখানে ফিল আপ করতে হবে। তবে এমন কোনো কাজ যেই কাজ করে তুমি সার্টিফিকেট পেয়েছো, উইদাউট সার্টিফিকেট যে কোনো কাজের অভিজ্ঞতা এখানে গণ্য করা হবে না। তারপর আছে অতিরিক্ত তথ্য, প্রুফ অফ রেসিডেন্ট, মানে তুমি যে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে থাকছো এবং ওয়েস্ট বেঙ্গলে তুমি বাসিন্দা তার প্রমাণ স্বরূপ এখানে 4টে ডকুমেন্টের কথা বলা আছে। রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড। 4টের মধ্যে যে কোনো একটা তোমাকে এখানে চুজ করতে হবে। আমি এখানে আধার কার্ড চুজ করব, তার কারণ অলরেডি এখানে আমি আধার নাম্বার বসিয়েছিলাম, তাহলে সেই আধার কার্ড দিয়ে আমার এখানে ফর্ম ফিল আপ হয়ে যাবে। এইবার আধার কার্ড যেহেতু আমি চুজ করেছি তাহলে আইডির নাম্বার দিতে হবে, তাই আধার কার্ড চুজ করেছি, আধার কার্ডের নাম্বার দেবো। এখানে যদি আমি পাসপোর্ট চুজ করতাম, ভোটার কার্ড চুজ করতাম, রেশন কার্ড চুজ করতাম, তাহলে তার যে নাম্বার সেটা এখানে বসাতাম। এবার এই যুবশ্রী প্রকল্প এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টাল থেকে বিভিন্ন সময় কাজের অফার দেওয়া হয়, সেগুলো প্রাইভেট জব বা কন্ট্রাকচুয়াল জব। সেই সমস্ত জবের অফার তুমি যদি এখান থেকে পাও এবং তোমাকে যদি রিলোকেট করতে হয়, মানে তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকছো, তোমাকে দেখা গেল কলকাতায় দিল জব। এবার কলকাতায় এমন জব দিল যে তুমি বাড়ি থেকে ডেইলি যাতায়াত করে করতে পারবে না, তোমাকে কলকাতায় থাকতে হবে। তো তুমি কি ওখানে রিলোকেট করতে পারবে? ওখানে থেকে কাজ করতে পারবে? প্রথমে আছে নো, মানে আমাকে যদি কাজের অফার দেয় আমি রিলোকেট করতে পারবো না ভাই, তো আমাকে এমন কাজের অফার দাও যেটা আমার বাড়ির আশেপাশে। তো মোস্ট অফ দ্য টাইম নো চুজ করলে কাজের অফার খুব বেশি পাওয়া যায় না। এরপর আছে ইয়েস উইদিন স্টেট, মানে হ্যাঁ আমি রিলোকেট করতে পারবো কিন্তু রাজ্যের মধ্যে। ইয়েস উইদিন কান্ট্রি, মানে আমি দেশের মধ্যে কিন্তু রাজ্যের বাইরে আমি পারবো রিলোকেট করতে। আর ইয়েস আউটসাইড কান্ট্রি, মানে দেশের বাইরে। তো এখানে যে সমস্ত কাজের অফার থাকে ম্যাক্সিমামই উইদিন স্টেটের মধ্যেই হয়। 90% কাজ এখানে উইদিন স্টেটের মধ্যে হয়, তুমি এইটা চুজ করবে। এইবার আছে তুমি বিপিএল কিনা, তো তোমার পরিবার যদি বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে, মানে রেশন কার্ড বিপিএল হয়, তাহলে এখানে ইয়েস করবে। অথবা যদি বিপিএল না হয় তাহলে নো করবে। এইবার অ্যাডিশনাল ইনফরমেশন, মানে তোমার সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য, যেমন তোমার মধ্যে যদি এমন কোনো স্কিলস থাকে যেটা তুমি এখানে জানাতে চাও সেটা তুমি এখানে দিতে পারো, বা তোমার কোনো বিজনেস থাকে সেই বিজনেস সম্পর্কে তুমি জানতে চাও সেটা এখানে দিতে। এবার যে সিকিউরিটি কোড এখানে দেখে দেখে এখানে টাইপ করো, তারপরে এই টিক মার্কে ক্লিক করো দুটোই, তারপরে সাবমিটে ক্লিক করলে এখানে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ হয়ে গেলে পরবর্তী স্টেপ সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড। কি কি ডকুমেন্ট লাগবে এইখানে বলা আছে, যতগুলো ডকুমেন্টের কথা বলা আছে একটা সাইজ হবে 20 থেকে 100 কপির মধ্যে। প্রথমে তোমাকে আপলোড করতে হবে এখানে নেম, ডেট অফ বার্থ, নাম এবং জন্ম তারিখ এর প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট। এই 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করলে হয়ে যাবে। তারপর আছে প্রুফ অফ রেসিডেন্স, বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আমরা আধার আইডি চুজ করেছিলাম এখানে, তো আধার কার্ডের ছবি তুলে দিলে হয়ে যাবে। আধার কার্ড ছাড়া অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট আপলোড করা যায়, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই 3টে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেও হবে, আইদার আধার কার্ড দিলেও হয়ে যাবে। তারপরে তোমার কাস্ট যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হয় তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তুমি যদি পিডব্লিউডি হও তাহলে তার সার্টিফিকেট আপলোড করতে হবে। এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি যে এখানে কোয়ালিফিকেশন চুজ করবে সেটা মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, আইটিআই হতে পারে, তাহলে তার রিলেটেড সার্টিফিকেট যেমন মার্কশিট বা সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট সেগুলো এখানে আপলোড করতে হবে। তো 20 কপি থেকে 100 কপির মধ্যে প্রত্যেকটা ডকুমেন্টের ছবি তুলে আপলোড করলে হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপ হয়ে গেলে তুমি এখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে যেটা প্রিন্ট করে রেখে দেবে এবং তোমার ফোন নাম্বারে এসএমএস করে জানিয়ে দেবে যে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে। ফর্ম ফিল আপ করার পরে কি, ফর্ম ফিল আপ করার পরে তোমাকে এবার ওয়েট করতে হবে। তুমি এখানে যে এক্সচেঞ্জ অফিসটা চুজ করেছিলে সেই এক্সচেঞ্জ অফিস থেকে তোমার কাছে কল করবে যে তোমার এখানে ফর্ম ফিল আপ হয়েছে, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য এক্সচেঞ্জ অফিসে আসো। তখন তুমি সমস্ত ডকুমেন্ট যা এখানে আপলোড করলে সেগুলোর অরিজিনাল নিয়ে এক্সচেঞ্জ অফিসে যাবে, ওরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তোমাকে একটা পার্মানেন্ট আইডি দিয়ে দেবে, পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা দিয়ে তুমি লগ ইন করে এখানে সমস্ত তথ্য দেখতে পারবে। তো তুমি যখন এখানে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে, যখন তুমি ডকুমেন্ট আপলোড করবে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করবে না এক্সচেঞ্জ অফিসে গিয়ে, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে একটা টেম্পোরারি আইডি থাকবে, পার্মানেন্ট আইডি দেবে না। পার্মানেন্ট আইডি তখনই দেবে যখন তুমি এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করলে, এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করলে এবং পার্মানেন্ট আইডি পেলে। এবার এই যে পার্মানেন্ট আইডি পেয়ে গেলাম তার মানে কি যুবশ্রী প্রকল্পে আমার নাম চলে আসলো, এবার থেকে কি আমি তাহলে মাসিক আর্থিক ভাতা পেতে শুরু করব? না, এই যে এতক্ষণ যে প্রসেসটা চললো সেটা শুধুমাত্র আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকে সাকসেসফুল ভাবে বা সফলভাবে নাম তুললাম। এরপরে যুবশ্রী প্রকল্পের জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে অনেক জায়গা 3 বলে একটা ফর্ম হয়, বা অনেক সময় ফর্মের নাম চেঞ্জ হয়, অনেক জায়গায় 2, 3, 4, 5 এরকম। এবং সেই নোটিশটা জানতে পারবে কোথায়, এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা employmentbank.wb.gov.in, এখানে নোটিফিকেশন কিন্তু ডিটেলসে দিয়ে দেয়, ঠিক আছে? তখন এখানে দেখতে পারবে নোটিশ। ওই যুবশ্রী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপটা বছরের কোন সময় হয় এটার কোনো ফিক্সড টাইম নেই, যে কোনো সময় হতে পারে, তোমাকে খেয়াল রাখতে হবে। আর জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হও। যখন যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত হবে তখন আমরা বলে দেবো। তাহলে অ্যাকচুয়ালি যুবশ্রী প্রকল্পের নাম তোলার জন্য তোমাকে আগে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে, পার্মানেন্ট আইডি পেতে হবে, তারপরে গিয়ে তুমি কিন্তু সেই আইডি দিয়ে এখানে লগ ইন করবে। এই যে লগ ইন অপশনে গিয়ে জব সিকার লগ ইন অপশনে যাবে, গিয়ে এখানে তোমার ওই ইউজার নেম, পাসওয়ার্ড ফিল আপ করবে, তোমার ফোন নাম্বারে ওটিপি যাবে, ওটিপি বসাবে, সিকিউরিটি কোড বসিয়ে সাবমিট করলে তুমি এখানে কি করবে, লগ ইন হয়ে যাবে। তারপরে যখন যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ চলবে, সেটা অনেক জায়গায় 3 বা 4 হবে, তখন
তখন তোমাকে ওখানে কিন্তু ওই প্রকল্পের ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করলে এবার তোমার নাম ওদের কাছে চলে যাবে যে এই ছেলেটা বা এই মেয়েটা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছে। তারপরে এবার লিস্ট বের হয়, ওয়েটিং লিস্ট। 4টে 5টা 6টা করে ওয়েটিং লিস্ট বের হয়। ওই ওয়েটিং লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে চান্স আসে যুবশ্রী প্রকল্পে নাম চলে আসার এবং প্রতি মাসে ভাতা পাওয়ার। এবার ওই যে 4টে 5টা ওয়েটিং লিস্ট বের হলো, ওখান থেকে এবার যুবশ্রী প্রকল্পের ফাইনাল লিস্ট বের হয়। ওই ফাইনাল লিস্টে যাদের নাম থাকে তারাই অ্যাকচুয়ালি যুবশ্রী প্রকল্পের যে আর্থিক সহায়তা সেটা সরকারের পক্ষ থেকে পায়। এটা হলো ফ্রেশারদের জন্য, যারা এর আগে কখনো যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেনি তাদের জন্য। এবার কথা হচ্ছে যারা অলরেডি একবার ফর্ম ফিল আপ করেছে তারা নতুন করে আর ফর্ম ফিল আপ করতে পারছে না, কারণ জব সিকার্স অলরেডি এক্সিস্ট এটা দেখাচ্ছে এবং তাদের কাছে কোনো প্রকার আইডিও নেই, না টেম্পোরারি আইডি না পার্মানেন্ট আইডি, এবং তারা যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিল অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট হলো সেটাও তাদের কাছে নেই। তাহলে তারা কি করবে? তাদের জন্য একটাই অপশন, তুমি তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে এক্সচেঞ্জ অফিসে যাও এবং ওখানে গিয়ে বলো যে আনুমানিক এত সালে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, বাট আমার কাছে বর্তমানে কোনো ডকুমেন্ট নেই বা কোনো আইডি নেই, তাহলে আমি কি করব? ওরা ভালো করে বলতে পারবে। একমাত্র ওই অফিসের যেই লোকজন আছে ওরাই যদি তোমার ডকুমেন্ট দেখে আধার আইডি বা ভোটার আইডি বা রেশন আইডির নাম্বার দেখে যদি বের করতে পারে তাহলে তোমাকে ওই টেম্পোরারি আইডি পার্মানেন্ট আইডি সেটা দিতে পারে। আদারওয়াইজ এখানে আর কোনো অপশন নেই। এবং যুবশ্রী প্রকল্পের যে আর্থিক সাহায্য সেটাও ঠিক মতো প্রতি মাসে ঢোকে না, অনেক সময় লেট করে ঢোকে, অনেক সময় 2-3 মাস টাকা স্কিপ হয়ে যায়। তো এরকম ঘটনা ঘটছে, এরকম আছে। যুবশ্রী প্রকল্প ওপর থেকে দেখে খুব ভালো মনে হয়, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি এর অনেকটাই তলানির দিকে। যারা যুবশ্রী প্রকল্পেতে নাম নথিভুক্ত করিয়ে বসে আছে তাদেরও অনেক সময় আর্থিক সাহায্য পেতে সমস্যা হয়। এইরকম কারা আছো অবশ্যই কমেন্ট করে জানাও।